আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো। কলেজিয়েট বেসিক ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইংলিশ এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আমরা এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষার বিগত সকল বোর্ড প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান দিচ্ছিলাম। তো সবার আগে আমরা শুরু করেছি এসএসসি ইংলিশ সেকেন্ড পার্টের সকল বোর্ড প্রশ্নের সমাধান দিতে। এরপরে আমরা ধারাবাহিকভাবে এইচএসসি ইন্টারমিডিয়েটেরও সকল বোর্ড প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান দেব। তবে আগে এইচএসসি ইংলিশ সেকেন্ড পার্টের সকল বোর্ড প্রশ্নের সমাধান শেষ হওয়ার পরে। তো এরই ধারাবাহিকতায় আমরা ঢাকা বোর্ড 2019 ক্লাস 1, 2 এবং 3 তে আলোচনা করেছি। কুমিল্লা বোর্ড 2019 ক্লাস 4, 5 এবং 6 এ আলোচনা করেছি। আর আজকে রাজশাহী বোর্ড 2019 ক্লাস 7, 8 এবং 9 এ আলোচনা করব। তার মধ্যে আজকে হচ্ছে ক্লাস 7। আরেকটি বিষয় হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দুটি বই রয়েছে তোমাদের জন্য আমরা প্রকাশ করেছি এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষার জন্য। একটি হচ্ছে গ্রামাটিক্যাল বই, যাতে তোমাদের এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষার যে সমস্ত গ্রামাটিক্যাল টপিকস রয়েছে সবগুলো অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে উপস্থাপন করা হয়েছে। বইটির নাম হচ্ছে কলেজিয়েট বেসিক ইংলিশ গ্রামার। আরেকটি হচ্ছে তোমাদের রাইটিং পার্টের জন্য, এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষার রাইটিং পার্টের জন্য বই, সেটির নাম হচ্ছে অ্যান এসেনশিয়াল বুক অফ প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার অ্যান্ড অ্যাপ্লিকেশন। দুটি বইতেই খুব চমৎকারভাবে অত্যন্ত সহজ ভাষায় ব্যাখ্যা বিশ্লেষণ আকারে তোমাদের সিলেবাসের বিষয়গুলোকে উপস্থাপন করা হয়েছে। এই বই দুটি শুধুমাত্র তোমরা অনলাইনের মাধ্যমে ক্রয় করতে পারবে, শুধুমাত্র আমাদের থেকে সরাসরি নিতে পারবে অনলাইনের মাধ্যমে। এবং সেটা কিভাবে নিবে, তার উপায় কি ইত্যাদির বিস্তারিত বিবরণ আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়া আমি এই বই দুটি সম্পর্কে এই ভিডিওর একেবারে শেষে বিস্তারিত আলোচনা করব, সেখান থেকেও তোমরা জেনে নিতে পারবে। আর বই দুটি শুধুমাত্র অনলাইনে আমাদের কাছ থেকে তোমরা ক্রয় করতে পারবে। চলে যাচ্ছি মূল পর্বে। রাজশাহী বোর্ড 2019 এসএসসি ইংলিশ সেকেন্ড পার্ট, কোয়েশ্চেন নাম্বার 1, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো, উইথ দিয়ে দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, বক্স থেকে শব্দাবলী দিয়ে শূন্যস্থান পূরণ করো। ইউ মে নিড, তোমার প্রয়োজন হতে পারে, টু চেঞ্জ, পরিবর্তন করতে, দ্য ফর্ম, ধরন, অফ দ্য ওয়ার্ডস, শব্দাবলীর ধরন পরিবর্তনের প্রয়োজন হতে পারে। ইউ মে নিড, তোমার প্রয়োজন হতে পারে, টু ইউজ, ব্যবহার করতে, ওয়ান ওয়ার্ড, একই শব্দ, মোর দ্যান ওয়ান্স, একের অধিকবার। ডেঞ্জার শব্দের অর্থ হচ্ছে নাউন, রিসেন্টলি শব্দের অর্থ হচ্ছে সম্প্রতি, এটি হচ্ছে অ্যাডভার্ব। যদি বলি কখন, তাহলে উত্তর আসে সম্প্রতি। কখন, কোথায়, কিভাবে প্রশ্নের উত্তর দেয় অ্যাডভার্ব। ভিকটিম অর্থ পতিত, এটি নাউন। অ্যাকিউজড অর্থ আসামি, এটি হচ্ছে নাউন। ফল্ট অর্থ ত্রুটি, এটি হচ্ছে নাউন। দ্যাট হচ্ছে কনজাংশন, অর্থ যে। কনজাংশন আসলে দুটি সেন্টেন্সকে যুক্ত করে, দ্যাট দুটি সেন্টেন্সকে যুক্ত করে। বাই হচ্ছে প্রিপোজিশন, যেটি অর্থ দ্বারা। দি হচ্ছে আর্টিকেল, ওই, এই, সেই, যে, টা, টি এর অর্থ এই। আওয়ার শব্দের অর্থ সচেতন, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। আর স্ট্রিক্ট শব্দের অর্থ শক্ত, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। রোড অ্যাক্সিডেন্টস মানে হচ্ছে সড়ক দুর্ঘটনা। হ্যাভ বিকাম অর্থাৎ পরিণত হয়েছে, সড়ক দুর্ঘটনা পরিণত হয়েছে এ রেগুলার ফিনোমিনন, একটি নিয়মিত ঘটনায় ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। তাহলে বলতে পারি যে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে একটি শূন্যস্থান আছে, এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ রয়েছে এবং পরবর্তীতে বিকাম রয়েছে। আসলে বিকাম হচ্ছে বিকামেরই পাস্ট পার্টিসিপল ফর্ম, কারণ বিকাম তারপর পাস্ট ফর্ম হচ্ছে বিকেইম, আর পাস্ট পার্টিসিপলও হচ্ছে প্রেজেন্ট ফর্মের মতো বিকাম। আচ্ছা, বিকাম, বিকেইম, বিকাম। দেখা যাচ্ছে যে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে শূন্যস্থান রয়েছে। তো মনে রাখবে যে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে যদি শূন্যস্থান থাকে তাহলে অবশ্যই একটি অ্যাডভার্ব লাগবে। তাহলে আমরা একটি অর্থপূর্ণ অ্যাডভার্ব এক্ষেত্রে ব্যবহার করব। তো অর্থপূর্ণ অ্যাডভার্বটি হচ্ছে রিসেন্টলি, এটি আর পরিবর্তন করতে হবে না, কারণ এটি অ্যাডভার্ব ফর্মেই রয়েছে। তাহলে রোড অ্যাক্সিডেন্টস হ্যাভ রিসেন্টলি, সম্প্রতি, তাহলে বলবো রিসেন্টলি, সম্প্রতি, বিকাম, পরিণত হয়েছে, এ রেগুলার ফিনোমিনান, একটি নিয়মিত ঘটনায়, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। অ্যাজ এ রেজাল্ট অফ অ্যাক্সিডেন্টস অর্থাৎ দুর্ঘটনার কারণে বা দুর্ঘটনার ফলে, মেনি পার্সনস অনেক লোকজন, অনেক লোক, ফল
এরপরে শূন্যস্থান রয়েছে, আমার অর্থ বোঝার দরকার নেই, কারণ হলো এই যে ফল ভিকটিম, কবলে পতিত হওয়া, এটি একটি ফ্রেজ। সুতরাং তোমরা ফলের পর একদম ভিকটিম শব্দটি ইউজ করবে, তাহলে ফল ভিকটিম। এটি হচ্ছে আসলে প্র্যাকটিসের ব্যাপার, তাহলে পারবে। ফল ভিকটিম, তারা কবলে পতিত হয়, টু আনটাইমলি ডেথ, অর্থাৎ অকাল মৃত্যুর কবলে তারা পতিত হয়। আনটাইমলি শব্দের অর্থ অকাল, আর ডেথ মানে হচ্ছে মৃত্যু। অকাল মৃত্যুর কবলে অনেক মানুষ পতিত হয় কিসের কারণে? অ্যাজ এ রেজাল্ট অফ অ্যাক্সিডেন্টস, দুর্ঘটনার কারণে। ইট ইজ রিপোর্টেড, এটা প্রতিবেদন, রিপোর্ট মানে প্রতিবেদন, তাহলে ইট ইজ রিপোর্টেড, প্রতিবেদন প্রকাশ করা হয়। এরপরে দেখা যাচ্ছে যে শূন্যস্থান রয়েছে, তারপরে কি রয়েছে দেখি। অর্থাৎ এটি কিন্তু একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স, যাতে সাবজেক্ট হচ্ছে ইট, ইজ, তারপরে রিপোর্টেড ভার্ব রয়েছে, তার মানে সাবজেক্ট এবং ভার্ব থাকলেই তো সেন্টেন্স হয়ে যায়, তাহলে একটি সেন্টেন্স। দেখবো এপাশেও একটি সেন্টেন্স কিনা, যদি থাকে তাহলে এক্ষেত্রে দ্যাট লাগবে, কারণ দ্যাট দুটি সেন্টেন্সকে যুক্ত করে। ওকে, মোস্ট অফ দ্য অ্যাক্সিডেন্টস, বেশিরভাগ দুর্ঘটনা, এটি কিন্তু সাবজেক্ট। অকার, ঘটে, এটি হচ্ছে ভার্ব। আচ্ছা, তার মানে এক্ষেত্রে সাবজেক্ট এবং ভার্ব রয়েছে, তার মানে এক্ষেত্রে দ্যাট বসবে, কারণ দ্যাট হচ্ছে কনজাংশন যেটি দুটি সেন্টেন্সকে যুক্ত করে। তাহলে ইট ইজ রিপোর্টেড দ্যাট, এটা প্রতিবেদন প্রকাশ করা হয়, মোস্ট অফ দ্য অ্যাক্সিডেন্টস, বেশিরভাগ দুর্ঘটনা, অকার, ঘটে, ফর ড্যাশ অফ ট্রাফিক রুলস, ফর ভায়োলেশন অফ ট্রাফিক রুলস, তাহলে ফর দ্য ভায়োলেশন অফ ট্রাফিক রুলস। কেন ফর দা কেন হবে? দা কেন হবে? দা হবে এই কারণে যে দি এরপরে নাউন বসে, তারপর অফ বসে, দি নাউন প্লাস অফ, এই যে টিআইওএন রয়েছে এটি নাউন, তাহলে দি নাউন প্লাস অফ, তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে নাউন রয়েছে তারপর অফ রয়েছে, তাহলে এক্ষেত্রে দি ব্যবহার করতে হবে, দি। আচ্ছা, নাউন প্লাস অফ, ট্রাফিক রুলস অর্থ দাঁড়াচ্ছে এই যে ইট ইজ রিপোর্টেড দ্যাট, এটা প্রতিবেদন প্রকাশ করা হয় যে মোস্ট অফ দ্য অ্যাক্সিডেন্টস, বেশিরভাগ দুর্ঘটনা আকার ঘটে ফর দ্য ভায়োলেশন অফ ট্রাফিক রুলস, ট্রাফিক রুল ভঙ্গ করার কারণে। আচ্ছা, এরপর ভঙ্গ করার জন্য, এরপরে আবার শূন্যস্থান রয়েছে, সেখানে বলা আছে ড্যাশ আনস্কিল্ড ড্রাইভার্স। আনস্কিল্ড মানে হচ্ছে অদক্ষ, আর ড্রাইভার্স মানে হচ্ছে চালক। অদক্ষ চালক এবং আনকনসাস ড্রাইভার্স, এবং অসচেতন ড্রাইভার অ্যান্ড আনকনসাস প্যাসাস বাই, এবং অসচেতন পথচারীদের দ্বারা, তাহলে বলতে পারি দ্বারা, হ্যাঁ তাদের দ্বারা, তাহলে এক্ষেত্রে একটি বাই লাগবে, যেহেতু বাই আছে তো আমরা বলবো বাই। কাদের দ্বারা? বাই আনস্কিল্ড ড্রাইভার্স অ্যান্ড আনকনসাস ড্রাইভার্স অ্যান্ড আনকনসাস প্যাসাস বাই। মেনি আনলাইসেন্সড, অনেক লাইসেন্সবিহীন, অ্যান্ড তারপরে শূন্যস্থান রয়েছে, তাহলে এদিকে আবার ভেহিকলস রয়েছে, এটি নাউন, এরপরে নাউনের পূর্বে শূন্যস্থান রয়েছে, সুতরাং একটি অ্যাডজেক্টিভ বসবে। এছাড়াও বোঝা যায় যে এই যে অ্যান্ড এর পূর্বে আনলাইসেন্সড, কেমন আনলাইসেন্সড মানে হচ্ছে মানে লাইসেন্সবিহীন, কেমন লাইসেন্সবিহীন, তার মানে অ্যান্ড এর পূর্বে একটি অ্যাডজেক্টিভ রয়েছে, অ্যান্ড এর পরেও আমাকে একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। এছাড়াও বোঝা যায় যে এই ভেহিকল শব্দটি হচ্ছে নাউন, তার পূর্বে অ্যাডজেক্টিভ লাগবে, তাহলে আমরা বলতে পারি যে এক্ষেত্রে অর্থপূর্ণ অ্যাডজেক্টিভ লাগবে, এবং সেটি হচ্ছে কি মেনি আনলাইসেন্সড, অনেক আনলাইসেন্সড অ্যান্ড ড্যাশ, তাহলে বলতে পারি যে আনলাইসেন্স মানে যার লাইসেন্স নেই, এর সাথে মেলে আসলে ত্রুটি, অনেক ত্রুটিপূর্ণ, এক্ষেত্রে নাউন আছে সেটাকে আমাকে অ্যাডজেক্টিভ করে নিতে হবে, তো অনেক ত্রুটিপূর্ণ, তা বলতে পারি ফল্ট থেকে ফল্টি, অনেক ফল্টি ভেহিকলস, যা অলসো ড্যাশ, আচ্ছা প্যাসেঞ্জার্স অ্যান্ড দ্য প্যাসেস বাই, তাহলে কি হচ্ছে ভেহিকলস অলসো, এরপর হচ্ছে কি অবশ্যই বিপদ ঘটায় এই যে প্যাসেঞ্জার্স এবং প্যাসাস বাই বা পথচারীদেরকে, তাহলে আমরা বলতে পারি যে বিপদ ঘটায়। বিপদ হচ্ছে কোথাও আছে, হ্যাঁ ডেঞ্জার বিপদ, কিন্তু আমাকে করতে হবে এন ডেঞ্জার, কারণ ভার্ব বসাতে হবে, কারণ কি মেনি আনলাইসেন্সড, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ আনলাইসেন্সড, অ্যান্ড ফল্টি এটিও অ্যাডজেক্টিভ, ভেহিকলস এটি হচ্ছে নাউন, তার মানে কোথাও কিন্তু ভার্ব নেই, তো এখন আমাকে কিন্তু ভার্ব ব্যবহার করতে হবে, তাহলে ভার্ব যদি, এটি হচ্ছে সাবজেক্ট, এই যে এই অংশটি হচ্ছে সাবজেক্ট, তো সাবজেক্ট হলে যেটা প্লুরাল রয়েছে, আমরা জানি থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় না, কিন্তু
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, তার মানে এক্ষেত্রে যেহেতু প্লুরাল রয়েছে সুতরাং ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, সে কারণে এন্ডেঞ্জারের সাথে এস বা ইএস যুক্ত হয়নি। আচ্ছা, তাহলে কি হলো, মেনি আনলাইসেন্সড অ্যান্ড ফল্টি ভেহিকলস অলসো এন্ডেঞ্জার, তারা বিপদাপন্ন করে তোলে দ্য প্যাসেঞ্জার্স, অর্থাৎ যারা প্যাসেঞ্জার বা যাত্রী রয়েছেন, অ্যান্ড দ্য প্যাসার্স বাই এবং পথচারীদের। সো সুতরাং সুতরাং ইন অর্ডার টু সেভ, রক্ষা করতে, ইন অর্ডার টু হচ্ছে একটি ফ্রেজ যার অর্থ রক্ষা জন্য, ইন অর্ডার টু সেভ রক্ষা করার জন্য, রক্ষা করতে, রক্ষা করার জন্য, আজ আমাদেরকে, ফ্রম থেকে, দ্য অ্যাক্সিডেন্টস এই অ্যাক্সিডেন্টস থেকে, দ্য গভর্নমেন্ট সরকার, ইজ ট্রাইং সরকার চেষ্টা করছে, টু ক্রিয়েট তৈরি করতে, কি, অ্যামং অ্যামং দ্য পিপল জনসাধারণের মধ্যে, অবশ্যই সচেতনতা, জনসাধারণের মধ্যে সচেতনতা, তাহলে ক্রিয়েট হচ্ছে ভার্ব, সরি, ইজ ট্রাইং চেষ্টা করছে, টু ক্রিয়েট তৈরি করতে, কি তৈরি করতে, তাহলে অবশ্যই কি, কি প্রশ্নের উত্তর দেয় নাউন, তাহলে বলতে পারি যে আওয়ারনেস, সচেতনতা। এখানে আওয়ার বলা আছে কিন্তু আমাকে বলতে হবে আওয়ারনেস, কারণ এনি ডাবল যুক্ত করে আমি এটাকে নাউন করে নেব। আওয়ারনেস আমাং দ্য পিপল অ্যান্ড হ্যাজ পাস্ট, এবং পাশ করেছেন, কি করেছেন, পাশ করেছেন কি, ড্যাশ লস, কঠোর আইন। হ্যাঁ, আইনের ক্ষেত্রে কঠোর শব্দটি ব্যবহার করা যায়, তাহলে বলতে পারি যে কঠোর আইন, স্ট্রিক্ট ল। এক্ষেত্রে আর কোনো পরিবর্তন করব না, কারণ স্ট্রিক্ট এটি অ্যাডজেক্টিভ ফর্মই রয়েছে, তাহলে বলবো স্ট্রিক্ট ল, তাহলে বলবো স্ট্রিক্ট লস অ্যাগেইনস্ট দ্য ড্যাশ, কাদের বিরুদ্ধে, আইন কোনো মানুষের বিরুদ্ধেই অবশ্যই, তাহলে কাদের বিরুদ্ধে, সেটা অবশ্যই মানুষ, তাহলে এই বক্সের মধ্যে কোথাও মানুষ আছে, হ্যাঁ, এই যে আসামি, অ্যাকিউজড, তাহলে বলতে পারি অ্যাকিউজড হচ্ছে আসামি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কলেজিয়েট বেসিক ইংলিশ চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে পাশে একটি বেল আইকন পাবে, বেল আইকন থেকে অল বাটনে ক্লিক করবে, তাহলেই আমরা নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে সেই ভিডিওর নোটিফিকেশন তোমার মোবাইল ফোনের স্ক্রিনে চলে যাবে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ সুইটেবল ওয়ার্ডস, উপযুক্ত শব্দাবলী দিয়ে। হাউজিং মানে হচ্ছে গৃহায়ন, ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে একটি সর্ববৃহৎ ড্যাশের মধ্যে অন্যতম। থাউজেন্ডস অফ পিপল ইন বিগ, তারপরে বলা আছে যে ঢাকা অ্যান্ড চট্টগ্রাম, ইন রুরাল দেয়ার আর একিউট অফ হাউজিং, দ্য কমন কনস্ট্রাকশন, তারপর শেষে দেয়া আছে দেখো যে সুতরাং দিস প্রবলেম এই সমস্যা, টু বি সলভড, তার মানে এটি হচ্ছে একটি সমস্যা বোঝাই যাচ্ছে, শেষের এই যে সেন্টেন্সটি এটি দিয়ে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে হাউজিং সম্পর্কে একটি সমস্যার কথা বলা হয়েছে, কারণ শেষে বলেই দিয়েছে যে দিস প্রবলেম এই সমস্যা, টু বি সলভড সুন শীঘ্রই সমাধান করতে হবে, তাহলে আমরা বলতে পারি যে এটি একটি সমস্যা, তাহলে বলতে পারি হাউজিং হচ্ছে গৃহায়ন, ইজ হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সর্ববৃহতের মধ্যে অন্যতম, ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে, তাহলে বলতে পারি সমস্যাগুলোর মধ্যে অন্যতম, তাহলে বলতে পারি যে প্রবলেমস। ওকে, আচ্ছা, আর অন অফ দি এর পরে নাউনটি প্লুরাল হয়, এ কারণে হচ্ছে প্রবলেমের সাথে এস যুক্ত হয়েছে, অন অফ দ্য প্রবলেমস। ওকে, থাউজেন্ডস অফ পিপল হাজার হাজার মানুষ, ইন বিগ বড়, এরপর দেয়া আছে লাইক ঢাকা অ্যান্ড চট্টগ্রাম, ঢাকা এবং চট্টগ্রামের মতো, তাহলে অবশ্যই শহরের কথাটা আসবে, কারণ ঢাকা এবং চট্টগ্রাম তাহলে সিটি না, শুধু সিটিজ হবে, কারণ দুটি আছে লাইক ঢাকা অ্যান্ড চট্টগ্রাম, তাহলে বলতে পারি সিটিজ, অর্থাৎ থাউজেন্ডস অফ পিপল হাজার হাজার মানুষ, ইন বিগ বড়, সিটিজ শহরগুলোতে, তাহলে বলতে পারি সিটিজ লাইক ঢাকা অ্যান্ড চট্টগ্রাম, ড্যাশ ইন দ্য ফুটপাথ, ফুটপাথে তারা কি, অবশ্যই বসবাস করার কাজটি আসবে, তাহলে বলতে পারি লিভ। আর লিভ কেন হবে, লিভস কেন হবে না, লিভ হবে এ কারণে যে থাউজেন্ডস এই যে হাজার হাজার, এরপরে যে পিপল রয়েছে, পিপল তো এমনিতেই প্লুরাল, তারপরেও এই যে থাউজেন্ডস এই প্রিপোজিশনের আগের পূর্বের অংশ হচ্ছে সাবজেক্ট, তাহলে থাউজেন্ডস হচ্ছে সাবজেক্ট, তাহলে থাউজেন্ড যেহেতু প্লুরাল, থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না। আচ্ছা, লিভ তারা বসবাস করে, ইন দ্য ফুটপাথ ফুটপাথে, ইন রুরাল, তারপর শূন্যস্থান রয়েছে, রুরাল মানে হচ্ছে গ্রাম্য, তাহলে বলতে পারি যে গ্রাম্য এলাকায়, তাহলে রুরাল এরিয়াস গ্রাম্য এলাকাগুলোতে। দেয়ার ইজ অলসো অ্যান অ্যাকিউট
ড্যাশ অফ হাউজিং, অ্যাকিউট প্রবলেম, অবশ্যই অ্যাকিউট প্রবলেম অথবা অ্যাকিউট শর্টেজ, হ্যাঁ, যথেষ্ট তীব্র ঘাটতি রয়েছে, তাহলে বলতে পারি অ্যাকিউট শর্টেজ মানে ঘাটতি রয়েছে অফ হাউজিং, হাউজিং এর। দ্য কস্ট মানে হচ্ছে ব্যয়, অফ কনস্ট্রাকশন নির্মাণ ব্যয়, ইজ ড্যাশ ডে বাই ডে, নির্মাণ ব্যয় নিশ্চয়ই দিন দিন বেড়ে যাচ্ছে, তাহলে বলতে পারি যে ইজ ইনক্রিজিং, বেড়ে যাচ্ছে ডে বাই ডে। এটি যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ হচ্ছে এই যে দেখো আমি বলি প্রায় যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সাধারণত ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা অ্যাডজেক্টিভ বসে। তবে দেখো এই যে ডে বাই ডে দেয়া আছে মানে দিন দিন, এটি ডে বাই ডে কোনো সেন্টেন্সে নাও অ্যাট দিস মোমেন্ট ডে বাই ডে যদি থাকে তাহলে সেটি কন্টিনিউয়াস টেন্স হয়, সেই কারণে অবশ্যই এটি কন্টিনিউয়াস টেন্সেই চিন্তা করতে হবে। তাহলে ইজ ইনক্রিজিং ডে বাই ডে। অ্যাট প্রেজেন্ট বর্তমানে, ইট ইজ ভেরি ড্যাশ ফর দ্য ড্যাশ পিপল টু ড্যাশ কস্ট অফ কনস্ট্রাকশন। ইট অ্যাট প্রেজেন্ট বর্তমানে, ইট ইজ ভেরি, তারপর শূন্যস্থান রয়েছে, ইট ইজ ভেরি ড্যাশ ফর দ্য ড্যাশ পিপল, তাহলে বলতে পারি যে ইট ইজ ভেরি হাই, এটা খুবই বেশি, ইট ইজ ভেরি হাই, এটা অনেক উচ্চে, ফর দ্য ড্যাশ পিপল মাস পিপল, অথবা বলতে পারি কমন পিপল সাধারণ মানুষের জন্য এটা খুবই কঠিন, টু ড্যাশ টু পে প্রদান করা, কস্ট কষ্টের সাথে প্রদান করার পে শব্দটি আসে, পে কস্ট মানে অর্থ প্রদান করা, পে কস্ট অফ কনস্ট্রাকশন অর্থাৎ কনস্ট্রাকশনের ব্যয় প্রদান করা, পরিশোধ করা সাধারণ মানুষের জন্য খুব উচ্চ হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। সো সুতরাং দিস প্রবলেম এই সমস্যা, ড্যাশ টু বি সলভ এই সমস্যা শীঘ্রই সমাধান করা উচিত। তাহলে আমরা বলতে পারি যে এই যে টু রয়েছে, তাহলে আমি একটি উচিত অর্থে, উচিত এখানে যদি টু না থাকলো তাহলে আমি কিন্তু শুড ব্যবহার করতাম, বলতাম যে দিস প্রবলেম এই সমস্যা শুড বি সলভড সুন শীঘ্রই সমাধান করা উচিত হবে, তাহলে কিন্তু রয়ে গেছে টু, তাহলে আমাকে ইন্ডিকেট করে দিয়েছে তারা, এই টু দিয়ে বলে দিয়েছে আসলে ইনডাইরেক্টলি যে আমাকে অট টু, অট টু এর জন্য অট ব্যবহার করতে হবে, অট টু অর্থ উচিত, তাহলে ও ইউ জি এইচ টি অট, অট টু বি সলভ এই সমস্যার সমাধান করা উচিত। কোশ্চেন নাম্বার 3 তে আসা যাক। মেক 5 সেন্টেন্সেস, 5টি সেন্টেন্স প্রস্তুত করো ইউজিং ব্যবহার করে, পার্টস অফ সেন্টেন্সেস সেন্টেন্সের অংশগুলোকে ব্যবহার করে, ফ্রম ইচ কলাম প্রত্যেক কলাম থেকে, অফ দ্য টেবল বিলো নিচের টেবল থেকে। এটি হচ্ছে সাবজেক্টের কলাম, যা আছে সব সাবজেক্ট। এটি হচ্ছে ভার্ব বা অক্সিলারি ভার্বের কলাম, আর এটি হচ্ছে মেইন ভার্ব থাকতে পারে, সাথে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ থাকতে পারে। তো এখন আমি একটি বিষয়, সেটি হলো 3টি ভার্ব দেয়া আছে, এক্ষেত্রে কিন্তু থাকার কথা ছিল 5টি, আছে 3টি, তার মানে কোনো ভার্বকে হয়তো বা একাধিক ভার ব্যবহার করা লাগতে পারে। তাহলে আমরা শুরু করি, আর তার আগে একটু এই ব্যাপারটা পড়ে নিই যে বিকাম পপুলার ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে জনপ্রিয় হয়েছে, এ কস্টলি গেম একটি জনপ্রিয় খেলা, এ গ্রেট আপিল অর্থাৎ যথেষ্ট রকমের আবেদন রয়েছে, অ্যামাং দ্য পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড সমগ্র বিশ্বের মানুষের কাছে, অলসো সিন প্লেইং ক্রিকেট ক্রিকেট খেলতে দেখা যায়, দ্যাট অফ ফুটবল। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি প্রথম সেন্টেন্সটি একটি প্রস্তাবনামূলক, সূচনামূলক হলে ভালো হয়, তাহলে বলতে পারি যে ক্রিকেট ক্রিকেট ক্রিকেট, তারপর বলতে পারি যে ক্রিকেট হ্যাজ ক্রিকেটের রয়েছে, কি রয়েছে, এ গ্রেট অ্যাপিল অর্থাৎ একটি বিশাল আবেদন রয়েছে, যথেষ্ট আবেদন রয়েছে, অ্যামাং দ্য পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড সমগ্র বিশ্বের মানুষের কাছে। এই যে রয়েছে ক্রিকেট ইজ, তারপর বলতে পারি এ কস্টলি গেম, হ্যাঁ সেটা বলতে পারি, কিন্তু প্রথমে আমি যদি এই সেন্টেন্সটি ব্যবহার করি তাহলে একটু ভালো হয়, কারণ একটি প্রস্তাবনা বা একটি সূচনা জ্ঞাপক সেন্টেন্স হয়। তাহলে বলতে পারি যে ক্রিকেট হ্যাজ এ গ্রেট অ্যাপিল অ্যামং দ্য পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমি মার্কিং করে দিয়েছি যাতে বুঝতে সহজ হয়। এটি হচ্ছে এই কলামের, আর এই যে কালো এটি হচ্ছে এই কলামের, আর তারপরের যে এই কলাম রয়েছে এই কলামের জন্য আবার রঙিন করে দিয়েছি। আচ্ছা, তারপরে আমি বি নম্বরে আসি, সরি। আচ্ছা, তারপরে বি নম্বরে রয়েছে যে বাট কিন্তু, ইট, হ্যাঁ সমগ্র বিশ্বের মানুষের কাছে এটি হচ্ছে একটি অত্যন্ত জনপ্রিয়, এর যথেষ্ট আপিল রয়েছে মানুষের কাছে,
বাট কিন্তু এর একটি বিপরীতধর্মী একটি কথা এবার আমাকে বলতে হবে। বাট কিন্তু ইট বলতে পারি যে ইট ইজ আ কস্টলি গেম, কিন্তু এটি একটি ব্যয়বহুল খেলা। সমস্ত বিশ্বের মানুষের কাছে যথেষ্ট আপিল বা আবেদন রয়েছে ক্রিকেটের, কিন্তু এটি একটি ব্যয়বহুল খেলা। অর্থাৎ যেটা বলছি এবার তার একটু বিপরীতধর্মী কথা আমাকে বলতে হবে। তাহলে বলতে হবে যে বাট কিন্তু ইট ইজ, এই যে বি ভার্ব থেকে আমি ইজ কে নিয়েছি, কারণ বি ভার্ব তো বি ভার্ব নয়, বি ভার্ব আসলে বি নিজেও আর এম ইজ আর ওয়াজ ওয়্যার। তাহলে ক্রিকেট বাট ইট ইজ এ কস্টলি গেম, এটি ব্যবহার করলাম, এটি ব্যবহার করলাম, আর এই তিনটি এটি রয়ে গেছে, এই দুটি, আর এটি বাকি রয়ে গেছে। তারপরে দেখো রিসেন্টলি, সম্প্রতি, হ্যাঁ সম্প্রতি, ইট যা সম্প্রতি রয়েছে। কোন সেন্টেন্সে যদি জাস্ট নাও, রিসেন্টলি, অ্যাট দিস মোমেন্ট, হ্যাঁ জাস্ট নাও, অলরেডি, এভার, লেটলি, রিসেন্টলি থাকে, তাহলে সেটি হয় কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা সেই রিসেন্টলি থাকায় একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স খুঁজে বের করি। তাহলে জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ বা হ্যাজ লাগে, তাহলে ইটের সাথে হ্যাজ লাগবে, আবারও সেই হ্যাজের ব্যবহার। আচ্ছা ঠিক আছে, তাহলে রিসেন্টলি ইট হ্যাজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম খুঁজে বের করি, এই যে বিকাম। বিকামের পাস্ট, বিকাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্ম হচ্ছে বিকেম, আর পাস্ট পার্টিসিপল ফর্মও সেই প্রেজেন্ট ফর্মের মতোই বিকাম। তাহলে বলতে পারি যে বাট রিসেন্টলি ইট হ্যাজ বিকাম পপুলার ইন আওয়ার কান্ট্রি। আমরা কিন্তু এটা বিশেষ কৌশলের মাধ্যমে আমরা দেখতে পেলাম। এরপরে রয়েছে ইটস পপুলারিটি, এর জনপ্রিয়তা, এর জনপ্রিয়তা। তারপর রয়েছে নাও, আমি যদি একটু দেখি যে তারপরে কি রয়েছে, নাও রুরাল ইয়ুথস, অর্থাৎ গ্রাম্য যুবকরা এখন, এর সাথে আসলে মিলে খুব সহজেই বোঝা যায় যে গ্রাম্য যুবকরা এখন আর, গ্রাম্য যুবকদের এখন আর, অলসো সিন, তাদেরকে দেখা যায়, প্লেইং ক্রিকেট, ক্রিকেট খেলতে দেখা যায়। তাহলে আমি যদি এটাকে, এই যে নাও রুরাল ইউথস আর, আর অলসো সিন, গ্রাম্য যুবকদের আজকাল দেখা যায় প্লেইং ক্রিকেট, ক্রিকেট খেলতে, তাহলে আমি কিন্তু এটা যদি ব্যবহার করি, তাহলে এই শেষেরটা ইর জন্য রাখি, তাহলে ইটস পপুলারিটি বাকি থেকে যায়, ইটস পপুলারিটি সাপ্রেসেস, এর জনপ্রিয়তা ছাড়িয়ে গেছে, দ্যাট অফ ফুটবল, ফুটবলের জনপ্রিয়তাকে। তাহলে আমি সেটি ব্যবহার করতে পারি, ইটস পপুলারিটি, এর জনপ্রিয়তা, সাপ্রেসেস মানে ছাড়িয়ে গেছে, দ্যাট অফ ফুটবল, ফুটবলের জনপ্রিয়তাকে, ফুটবলকে নয় কিন্তু, ফুটবলের জনপ্রিয়তাকে। এই যে দ্যাট ব্যবহার করলে এরকম অর্থ দেয়। আচ্ছা, আর তারপরে যেটা বাকি রয়ে গেছে, নাও রুরাল ইউথস আর অলসো সিন প্লেইং ক্রিকেট। আমি এবার বই দুটি সম্পর্কে বলছিলাম যে বই দুটি সম্পর্কে শেষে বলবো, এখন আমি বিস্তারিত বলছি। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওর শুরুতে তোমরা দুটি বইয়েরই প্রচ্ছদ দেখেছো। এবার আমি বই দুটির ভিতরে আমরা কিভাবে উপস্থাপন করেছি তার একটু নমুনা দেখাচ্ছি। বিভিন্ন চ্যাপ্টার থেকে দুই একটি পৃষ্ঠা আমি তুলে ধরেছি, যাতে তোমরা বুঝতে পারো আমরা কিভাবে, কত সহজভাবে বই দুটিতে ব্যাখ্যা বিশ্লেষণ আকারে উপস্থাপন করেছি। তো এটি হচ্ছে আমাদের কলেজিয়েট বেসিক ইংলিশ বইটি। এটি এসএসসি এবং এইচএসসি উভয়ের জন্যই প্রয়োজন, কারণ তোমাদের সিলেবাসের, এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষার সিলেবাসের বিষয়গুলোকে অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা মনে করি যে ইংরেজির তোমরা তেমন কিছুই জানো না, সেই অবস্থা থেকেও কিভাবে এ প্লাস পাওয়া যায় আমরা সেই চেষ্টা করেছি। একজন স্টুডেন্ট ইংরেজি মুখস্থ করবে আমরা সেটা বিশ্বাস করি না, আমরা মনে করি ইংরেজি বুঝে সে পড়বে এবং সে ইংরেজিতে খুব ভালো দক্ষ হতে পারবে। আরেকটি বিষয় হচ্ছে বই দুটির, আর যে বইটি রয়েছে সেটি সম্পর্কে আমি সামনে বলছি। আর বই দুটি তোমরা শুধুমাত্র অনলাইনে আমাদের থেকে সরাসরি নিতে পারবে, এবং একটাই সিস্টেম আমাদের থেকে সরাসরি নেয়ার, এবং সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিলে তুমি একেবারে ফ্রেশ কপিটি পাচ্ছ, সর্বশেষ আপডেট কপিটি তুমি পাচ্ছ। আর এর জন্য আমাদের এই যে ভিডিও ডেসক্রিপশন বক্সে তুমি কিভাবে অনলাইনে অর্ডার করবে, আমরা 2-3 দিনের মধ্যেই বইটি কুরিয়ার করে তোমার কাছে পাঠিয়ে দেব। তোমরা কিভাবে অর্ডার করবে, কোন নম্বরে ফোন করবে, আর কত টাকা দাম, সব বিস্তারিত তথ্য তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পাবে, অথবা আমাদের ফেসবুক পেজ রয়েছে কলেজিয়েট বেসিক ইংলিশ নামে, সেই পেজে গিয়েও যদি তোমরা কোনো একটা কিছু লিখে মেসেজ দাও, তাহলে অটো রিপ্লাই এর মাধ্যমে তুমি সব তথ্য পেয়ে যাবে। ওইটি কিভাবে ক্রয় করবে, কি নম্বরে, কোন নম্বরে কল করে অর্ডার করতে হবে ইত্যাদি। দেখো আমি রাইট ফর্ম অফ ভার্বস দেখো কত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। তারপরে
আমি কিছু অংশ দেখাচ্ছি মাত্র। কত ইজি করে সহজভাবে উপস্থাপন করা হয়েছে। তারপরে আরো রয়েছে অন্যান্য যে সমস্ত চ্যাপ্টার রয়েছে দেখো। এই যে এটি হচ্ছে প্যাসেজ ন্যারেশন, কত সুন্দরভাবে দেখো হাতে কলমে বুঝিয়ে দেওয়া হয়েছে, কত সহজভাবে উপস্থাপন করা হয়েছে। প্রত্যেকটি বিষয় এভাবে একেবারে ধরে ধরে তারপরে বুঝিয়ে দেওয়া হয়েছে। আশা করি তোমরা ইংরেজি বুঝতে পারবে, ইংরেজি উপলব্ধি করতে পারবে, ইংরেজিকে ফিল করতে পারবে। আচ্ছা, এবার আমি অন্য যে বইটি রয়েছে সে সম্পর্কে একটু বলছি। আমাদের রাইটিং অংশের বইটি হচ্ছে অ্যান এসেনশিয়াল বুক অফ প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার অ্যান্ড অ্যাপ্লিকেশন। এই বইটিতে তোমাদের রাইটিং অংশের যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। দেখো, ফ্রি হ্যান্ড রাইটিং এর টিপস কিভাবে দেওয়া হয়েছে, অনেকগুলো টিপস রয়েছে। তোমরা কিভাবে ইংরেজি বানিয়ে লিখবে বিশদ আলোচনা আছে। এবং বিশেষ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্যারাগ্রাফ, কম্পোজিশন, এসে অনেক সময় কমন পড়ে না, সেগুলো এক ফরম্যাট, আলাদা আলাদা ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাট ব্যবহার করে কিভাবে লেখা যায় সেসব কৌশল দেয়া রয়েছে এবং প্রত্যেকটি বিষয় অনুবাদ দেয়া আছে। অত্যন্ত সহজ ভাষায় ছোট ছোট সেন্টেন্স দিয়ে বাক্য গঠন করা হয়েছে, যাতে খুব সহজভাবে তোমরা খুব সহজে প্রিপারেশন নিতে পারো এবং খুব সহজে আয়ত্ত করতে পারো। যাই হোক, আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক শুভকামনা রইল। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।